করতে পারছি না স্বামী। তাই চলো না স্বামী, ওই যে অদূরে দেখা যাচ্ছে একটা বড় বৃক্ষ, ওই বৃক্ষের দিকে বিশ্রাম গ্রহণ করি। না সীতা না, এটা তো বিশ্রাম গ্রহণের সময় নয় সীতা। চলো না সীতা, এখন আমরা আরো কিছুটা পথ অতিক্রম করবো। এই গভীর অরণ্যে এমন একটা পরিবেশ খুঁজে নেবো যেখানে রয়েছে পানি জলের ব্যবস্থা, যেখানে রয়েছে বড় বড় বৃক্ষের অবস্থা। তাই চলো সীতা, চলো না ভাই লক্ষণ, আরো কিছুটা পথ অতিক্রম করি। আমি যেন খিদে জ্বালা সহ্য করতে পারছি না স্বামী। এই পরিবেশ আমার খুবই পছন্দ রয়েছে স্বামী। শান্ত শান্ত সীতা বলি ভাই লক্ষণ, দেখো তো ভাই লক্ষণ, এই পরিবেশ তোমার পছন্দ রয়েছে কিনা ভাই লক্ষণ? দাদা দাদা, তোমার ইচ্ছা যে আমার ইচ্ছা বল দাদা। তুমি যখন বেছে নিয়েছো এই সুন্দর পরিবেশ, চলো দাদা এই পরিবেশ আমরা পণ্য কুটির তৈরি করি, দিন যাপন শুরু করি। ঠিক আছে ভাই লক্ষণ, চলো সীতা, এখন আমরা ওই ঝোপের নিচে একটা বিশ্রাম গ্রহণ করি। পৌঁছে গেছে গভীর অরণ্যে পণ্য কুটির তৈরি করে খুব কষ্টে ইয়ারা দিন যাপন শুরু করেছে। আর এই গভীর অরণ্যে বাস করতো শূর্পণখা। শূর্পণখা রাম লক্ষ্মণের রূপে মুক্ত হয়েছে, তাই শূর্পণখা সুন্দরী নারী বন্ধু দান করে চলে চলেছে রাম লক্ষ্মণকে বিবাহ করার বাসনা নিয়ে। हरि हरि
শোনো না, তুমি যদি প্রাণী বাঁচতে চাও তাহলে তুমি দূর হয়ে যাবো চোখ থেকে ললক করে হাতে না হাত করি তো ধারা বলে ধার করে দেবো। অক্ষে পুলিশ, তুমি জানো না পুলিশ, তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে পুলিশ। আমি তো যদি মনে করি তাহলে আমি জোর করে করি বিবাহ। কি বললে না তুমি জোর করে করি বিবাহ তো তার হবে সেই কাল বন্ধু করতে জোর করে শেষ করে দেবে। তাই শিল্পটা কাঁদতে কাঁদতে ছুটে গেছে তার দাদাদের কাছে। আরো দেখি রাবণের বাবা বাড়ি সে সুন্দরী মায়ামৃগ অর্থাৎ সোনার হরিরূপ ধারণ করে চলে চলেছে রাম লক্ষ্মণের কুটি অনুসরণ করে। এই সুন্দর ছেড়া হয়ে যেখানে ধরে নিয়ে আসি কুটিরে যখন আমার স্বামীও থাকবে না, আমার গাঁও থাকবে না, তখনই সুন্দর ছেড়া ঝুলকে আমি খেলা করবো। চাই এই সুন্দর ছেড়া ঝুলটা আজ আমি ধরে নিয়ে আসি আমার আরেকবার আমি দেখি এই সুন্দর হরিটাকে আমি আমার চাপতে থাকবো। চাই আমি আমার চাপতে ধরি। কোনোমতেই হরিটাকে ধরতে পারলো না, কিন্তু এই সুন্দর সুন্দর সোনা করে তোমার হাত ছাড়া করে যাবে না। চাই চাই আমার স্বামীকে গিয়ে বলি ওই দিকে তাকিয়ে দেখো কি সুন্দর সোনার ঘড়ি ঘুরে বেড়াচ্ছে আমার পদ্মকুটি চাই পাতি তাহলে ওই সুন্দর সোনার ঘড়িটা আমি ধরে দাও আমার পদ্মকুটি গভীর হলে কখন সোনার ঘড়ি থাকতে পারে না সেটা এই নিশ্চয় করে মার ভিতর তুই প্রথম নিশ্চয় করে মার রাখতে দিচ্ছ না তুমি আমাকে কোনোমতে বোঝাতে পারবে না তবে সেটা আমি খুব কাছে গিয়ে পারিবারিক সুন্দর সোনার ঘড়িতে ধরার চেষ্টা করছি। তাহলে আমি জীবনে কাজ করবো কিচ্ছু চাইবো না, এই সুন্দর সোনার ঘড়িটা ভাই করে দাও। তুমি যখন চাইছো তখন নাই হবে সেটা তোর একটা কথা বলে যাও সেটা আমি এখন গভীর হলে তুমি গভীর হলে দেখে আমরা ঘুরে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি ঘুরতে পারি ভাগ করে না সেটা বলি ভাই লক্ষ্য ছোট ভাই লক্ষ্য এখন আমি চললাম গভীর হলে থেকে সোনার ঘড়ি ধরে আনার জন্য। তাই যতক্ষণ না গভীর হল থেকে ঘুরতে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমার ঘুরে তার অবরুদ্ধ থাকবে। ঠিক আছে দাদা তোমার কথা আমি পুরোপুরি পুরি বড় আমি চললাম গভীর হলে।
আমি তো বাবা হঠাৎ তোমার হাতে তুলে দিলাম স্বামী। কিন্তু একটা কথা, বলটাকে তো জীবিত অবস্থায় নিয়ে আসতে স্বামী। ঠিক আছে ঠিক আছে, তাই ভরসে টাইপ করে চলে গভীর হলে আর গভীর শুনবি আগে ওটা মাছ মারুতে পারে নাই, ওটা ভাত করে গভীর হয়ে যাবে, অথবা বা প্রাণ নাশ হবে না। তাই দেখো চললাম গভীর হয়ে আমি বড় হই, আমি তোমার কাছে গণজনে বিরোধ করছি ভাই লক্ষ্য, তোমার দাদাকে কবি ধরন এই পণ্য বুঝে ফিরে দাও না ভাই লক্ষ্য। এই কণ্ঠে আমার দাদার কণ্ঠ রয়ে যাবে না ভাই লক্ষ্য, না তুমি জানো না ভাই লক্ষ্য, এই কণ্ঠে আমার স্বামীর কণ্ঠে জানো ভাই লক্ষ্য। যাও শুনে তুমি, আমি কোনো মতে তোমাকে খুব একাকে কবি ধরনে যাবো না তুমি, এই না হয় সত্যিকারে ভাই এক ভাই করে রইলে ভাই লক্ষ করে চিৎকার করছে, আর এক হয় তার দাদার সুন্দরী থেকে গুটে কাঁপে, তার সুন্দর সত্যকে দাঁড়িয়ে বোম ভরা দাঁড়ায় নীরব লেপের মতো দাঁড়িয়ে রয়েছে। প্রাণ করে জোর ভাই লক্ষ তোমার চাটা দরকার পুরো হারবে, আমি প্রাণকে কই বলবে তুমি খুঁজে বাইরে বার হবে না, তাই তো তোমার ঘুরে চাই বসে আমি না কোন দিনে খাবিয়ে গেলাম। জয় শ্রীরাম চন্দ্রের জয়, জয় শ্রীরাম চন্দ্রের জয়, জয় শ্রীরাম চন্দ্রের জয়।
বলে মিত্র বলে বলিব কুটিরটা আমি রয়েছি মিত্র বলে বলিব শোনবা আজ 10 দিন হলো আজ উপবাসী মা তাই তো তোমার কুটিরে দাঁড়িয়ে এসেছি তোমার কুটির থেকে আমি কিছু ভিক্ষা গ্রহণ করবো এবং তো সেবন করি আমার পেটে ক্ষুধা নিবারণ করতে চাই এই তোমার সমস্যা ফেলে মিত্র বলে বলিব কুটির কয়েকটা ফল ফুল জানা যার মধ্যে কিছু নেই মিত্র বলে বলিব ঠিক আছে মা তোমার কুটিরে সামান্য ফলমূল রয়েছে তাই তুমি আমার ভিক্ষা দান করবা তোমার সেই সামান্য ভিক্ষা আমি গ্রহণ করবো এবং তো সেবন করে আমার পেটে ক্ষুধা নিবারণ করতে চাই ঠিক আছে মিত্র বলে বলিব তাহলে আমার কুটিরে এই সামান্য ভিক্ষা আমি দান করছি এই নাও মিত্র বলে বলিব আমার হাতের সামান্য ভিক্ষা গ্রহণ করে মিত্র বলে বলিব না বলা ওখান থেকে ভিক্ষা গ্রহণ করতে পারবো না তোমার যদি ভিক্ষা দেওয়ার থাকে তাহলে তুমি কুটির বাইরে এসে আমার ভিক্ষা দিয়ে দাও এই তোমার সমস্যা ফেলে মিত্র বলে বলিব কুটির আমার স্বামীও নেই আমার দেওয়ারও নেই আমি কেমনই কুটির বাইরে বার করে মিত্র বলে বলব ঠিক আছে মা তখন আমি বলবো রিক্ত ক্ষুধার্ত অবস্থায় তোমার কুটির দাম থেকে আমি চলেই যাচ্ছি মা তারাও মিত্র বলে বলব তুমি ফিরে এসো তুমি যদি রিক্ত ক্ষুধার্ত অবস্থায় আমার কুটির দাম থেকে চলে যাও তাহলে যে আমার কুটির অমঙ্গল হবে আমার স্বামী আমার দেওয়ারের অমঙ্গল হবে তাই তুমি ওখানে দাঁড়াও আমি কুটির বাইরে গিয়ে তোমার ভিক্ষা দিয়ে আসছি এই নাও মিত্র বলে বলবো তোর হাতে ভিক্ষা গ্রহণ করো আমি কুটির বাইরে হয়ে এসে মিত্র বলে বলবো আমার হাতে ভিক্ষা গ্রহণ করো
ভালো করে না ভালো করে তুমি জানো তুমি কেন এ হল আমাদের পিতার পরম বন্ধু এই কি কথা দাদা তাহলে কেউ দাদা ওই পক্ষে কাজ জেনে নেবো কেন তো সবাই তোমার নাম করছে রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম বলো পক্ষী কেন তুমি অসময়ে দাদা নাম জপ করছো শোনো রাম লক্ষ্মণ তোমরা হলে আমার বন্ধু ছেলে তোমাদের দেবী সীতাকে লঙ্কাধিপতি রাবণ চিন্তাই করে নিয়ে গেছে আমি যখন রাবণকে বাধা দিতে চলে গেছিলাম রাবণ তখন হাতে ঢাল অস্ত্র দিয়ে আমার সারা শরীর খান খান করে দিয়েছি যাও রাম লক্ষ্মণ কবি রজনীর হনুমান ও যৌবনের সাথে বিদ্রোহ মাটি তোমরা চলে যাও লঙ্কায় সীতাদেরকে উদ্ধার করে নিয়ে এসো তোমাদের কর্ণকুটে চলো পক্ষী আমি অল্প সময়ের জন্য সংকটকে বেশ সংগ্রহণ করছি সীতা দেবীকে লঙ্কায় নিয়ে চলে এসেছে রাবণ সীতা দেবী বন্দি জীবন কাটছে আর বন্দি জীবন কাটতে কাটতে সীতা দেবীর মনে পড়েছিল তার স্বামীর কথা তার দেওরের কথা তার পরিজনদের কথা তাই সীতা দেবী কাঁপতে কাঁপতে বলছে ভগবান তুমি কি তোমার প্রতিষ্ঠে দিয়ে তুমি কি দেখতে পাচ্ছি না ভগবান কি অবস্থা রয়েছে ভগবান স্বামী একবার দেখে যাওয়া মায়া কেমন করে
राम लक्ष्मण सीता हनुमान जगुमाনের দল রামনবমীতে নৃত্য পরিবেশন করতে লেগেছে।